মহাকাশ গবেষণায় যুক্ত হলো বাংলাদেশ। নাসার সঙ্গে সমঝোতা স্মারক সই। নারায়ণগঞ্জ ইকোনমিক জোনে প্লট কিনল সুইডিশ কোম্পানি। হাজার শিশু মরে, জাতিসংঘ কি করে? হাজার হাজার ফিলিস্তিন মরে, জাতিসংঘ কি করে? জাতিসংঘ কি করে? হাজার হাজার শিশু মরে। আজও সারা দেশে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ। বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার ঢল। বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান। এই আল-আকসা জেরুজালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি। যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। 29 এপ্রিল শুরু হজ ফ্লাইট। অনিশ্চিত 10,500 যাত্রা। ব্যর্থ হলে 21 এজেন্সির লাইসেন্স বাতিল সহ মামলার হুঁশিয়ারি। এবং টেকনাফের জলসীমা থেকে মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। ফেরত আনতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। 54তম দেশ হিসেবে মহাকাশ গবেষণা ক্লাব নাসায় নাম লেখালো বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপক্ষের মধ্যে চুক্তি হয়। এদিকে নারায়ণগঞ্জ অর্থনৈতিক জোনের প্লট নিয়েছে সুইডিশ কোম্পানি। আর $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। বিডার চেয়ারম্যান জানান, পরিসংখ্যান নয় বরং বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পরিবর্তনে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের জাপান ইকোনমিক জোন পরিদর্শন করে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। এ সময় 10,000 স্কয়ার ফুটের প্লট নিতে তাৎক্ষণিক চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। এদিকে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কোরিয়ান ও চীনের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরে 54তম দেশ হিসেবে চুক্তি করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণার ক্লাবে নাম লেখালো দেশ। বিকেলে হোটেল মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার চেয়ারম্যান। এ সময় তিনি জানান, বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। মহাকাশ গবেষণায় 54তম দেশ হিসেবে নাসার সাথে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি, এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। সামিটে অংশ নেওয়া বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরছেন দাবি করে আশার কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সামিটটার মূল উদ্দেশ্য অনেকগুলো ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কনফার্ম করা না, এবং সেটার একটা নাম্বার দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত। এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে। সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সংক্ষিপ্ত সময়ে বিনিয়োগের প্রতিবন্ধকতার সব সমস্যা সমাধান করতে না পারলেও তালিকা ধরে সব সমস্যার সমাধানে কাজ চলছে। সবগুলা প্রবলেম রিজলভ হবে না, এটা আশা করাও উচিত না আমাদের যে সবগুলা প্রবলেম রিজলভ হয়ে যাবে, বাট আমরা খুব স্পেসিফিক 20টা অ্যাকশন আইটেম নিয়ে কাজ করছি এই বছরের জন্য। সেই 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করব। দেশের বিভিন্ন এলাকায় নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরিতে সরকারের সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান বিডার চেয়ারম্যান। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা হয়, একটা সেন্ট্রালাইজ জায়গায় না হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনের সংবাদ কভার করেছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। এ নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, কেমন আছেন? ভালো। আচ্ছা, আজ তো আসলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিন ছিল, তো এই দ্বিতীয় দিনে এসে আসলে উল্লেখযোগ্য কি কি কর্মসূচি ছিল যদি আপনি ছোট করে বলতেন।
মূলত যে এই সম্মেলনটি হচ্ছে, এই সামিটটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যেই বিনিয়োগ বান্ধব পরিবেশটি রয়েছে সেই বিষয়টি বিনিয়োগকারীদের নিশ্চিত করা। এবং আজকে দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের বিনিয়োগকারী যারা আছেন তাদের বাংলাদেশে যে নারায়ণগঞ্জে যে জাপান ইকোনমিক জোনটি রয়েছে সেটি পরিদর্শন করানো হয়েছে এবং তাদের ভেতরে তাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেয়া যে বাংলাদেশে আসলে ব্যবসা বাণিজ্য প্রসারের যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে এবং সেই ধরনের পরিবেশ তাদের নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু তাদের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আজকের যে দ্বিতীয় দিনের যে কাজগুলোর মধ্যে হয়েছে যে চীনের যেই ব্যবসায়ী প্রতিনিধি দল, পাশাপাশি কোরিয়ান যে ব্যবসায়ী প্রতিনিধি দল, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়াও সবচেয়ে বড় যেই বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ এই প্রথম আর কি মহাকাশ গবেষণার জন্য নাসার সাথে চুক্তিতে সমঝোতা চুক্তি দুইটি ইভেন্টের মধ্যে এটি উল্লেখযোগ্য যে আজকে নাসার সাথে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি চুক্তি হয়েছে আর কি। তো চুক্তিতে আসলে কি কি সুবিধা পেতে পারে এই চুক্তি যে হলো, এই বিষয়টি যদি বলতেন। এই সমঝোতা চুক্তির ফলে যে একেবারে আজ চুক্তি করে আগামীকালই কোনো ফল পাবে এমন কোনো বিষয় না। এবং আজকে বিডার চেয়ারম্যানও যেটি বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্ম যারা আসবে 15 থেকে 20 বছর পর মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন একটি দ্বার উন্মোচিত হয়েছে। এবং আজকের যেই চুক্তিটি হয়েছে সেটি মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে হলেও এটি মূলত নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি, আসলে সমঝোতা চুক্তি। এবং 1980 সালে বাংলাদেশে যে স্পার্সো প্রতিষ্ঠিত হয়েছিল মহাকাশ গবেষণা এবং পর্যবেক্ষণ কেন্দ্র, সেটি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এবং প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো সফলতার দৃশ্যমান হয়নি এই সংস্থাটির। এবং এই সমঝোতা চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই স্পার্সোর কাজের একটি নতুন পথ উন্মোচিত হলো এবং এর মাধ্যমে গবেষণার সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে যে আনুষঙ্গিক যে সহায়তাগুলো, সেই সহায়তাগুলো বাংলাদেশ নিশ্চয়ই পাবে। আর্থিক খাতের কথা বলছেন, আমি আরেকটা বিষয় আমি যুক্ত করতে চাচ্ছি যে বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগের যে বিষয়টি, এই বিষয়টি বাড়াতে বিডা কোন আসলে বিষয়গুলো গুরুত্ব দিয়েছে, এই বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন কি? বাংলাদেশের সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে ব্যাপক শ্রম ঘনত্বপূর্ণ এলাকা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায়। এবং বিডা যেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে যে যেই বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে এমন ধরনের যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো, সেগুলো যেন বাংলাদেশে তারা তাদের বিনিয়োগ করে এবং তাদের বিনিয়োগের সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য এতদিন যে মন্ত্রণালয়গুলোর মধ্যে বিভিন্ন সমন্বয়হীনতা ছিল কিংবা অর্থনৈতিক জোনগুলো তৈরি করার ক্ষেত্রে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যেই ধরনের স্বেচ্ছাচারিতা ছিল, সেই বিষয়টি থেকে সেই বিষয়টি এখন কাটিয়ে উঠে একেবারে নতুনভাবে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য যেই ধরনের পরিবেশ, একটা ইকোসিস্টেম দাঁড় করানো দরকার, সেই ইকোসিস্টেমটা তৈরি করতে যাচ্ছে। এই প্রত্যাশাই আসলে আমাদের থাকবে সর্বোপরি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, সাইফুল রিপন যুক্ত ছিলেন আমার সাথে। গাজায় চলমান গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এই ইস্যুতে প্রতিবাদের নামে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তার। এদিকে প্রতিবাদের নামে যারা লুটপাট চালিয়েছে তারা ৭১-এর স্বাধীনতাকেও কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তন্দ্রা তারুণের প্রতিবেদন। গাজা ও রাফায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজ্য ভাস্কর্যে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে জমায়েত, স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ, প্রতিবাদী কণ্ঠে উঠে আসে মানবতার পক্ষে অবস্থান। ফিলিস্তিনের পতাকা হাতে গলায় প্রতিবাদের সুর। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জানান তীব্র নিন্দা। তাদের চাওয়া দ্রুত বন্ধ হোক এমন নৃশংস গণহত্যা।
নারী ও শিশুদের নির্বিচারে হত্যাকে স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। হত্যাকারীদের বিরুদ্ধে এক হতে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানান তারা। ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গণহত্যা ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান। তবে ইসরায়েলি পণ্য বর্জনের নামে বিশৃঙ্খলাকারীদের দমনে সরকারকে আরো কঠোর হওয়ার তাগিদ দেন তিনি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। একই দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হওয়া নাগরিক সমাবেশের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, প্রতিবাদের নামে যারা হামলা ভাঙচুর চালায় তারা ৭১-এর স্বাধীনতাকেও কলঙ্কিত করেছে। যারা করেছে তারা মানবতার কলঙ্ক, তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ, আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি করে ছাত্রদল। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মুখর নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি পালন করে। এ সময় বিশ্বকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় তারা। জান্নাতুল মোহনাকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রেস ক্লাব হয়ে বায়তুল মোকাররমে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্র শিবির। সমাবেশে ছাত্রনেতারা ইসরায়েল কর্তৃক হামলার নিন্দা জানান। তোমাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করতে হবে। এই ইসরায়েলি গণহত্যাকারী, এই জায়নিস্ট, তারা বিগত 20 দিন আমাদের ১,৩৯০ জন ভাইদেরকে তারা হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ৮০ টাকা হটিয়েছি, আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মার্চ টু ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। আর শিবিরের সেক্রেটারি জেনারেল ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যারা এই হত্যাযজ্ঞ করার জন্য সহযোগিতা করছে তারাও মানবতা বিরোধী। তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। এদিকে রাজু ভাস্কর্য থেকে ৬ দফা দাবিতে আজাদ প্যালেস্টাইনের ব্যানারে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। এদিকে একই দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলায় অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী ২৯ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় হজ এজেন্সির অনিয়ম তুলে ধরে তিনি জানান, এবার ২১টি এজেন্সির গাফলতিতে প্রায় ১০,৫০০ জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের পাঠাতে ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ মামলার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। আরো জানাচ্ছেন নাইম আফসান। প্রতি বছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদির পবিত্র মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে, আর এই ভাড়া বাড়ির কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো। তবে এবছর মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়ি ভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ২১ এজেন্সি।
এতে এবছর 10,487 জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ম.ফ. খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ না করতে পারে, সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। বছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবছর হজের প্রথম ফ্লাইট 29 এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজযাত্রী যাচ্ছেন সৌদি আরবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। প্রবাসীদের ভোট নিশ্চিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় পরিসরে না হলেও পাইলট আকারে এটি বাস্তবায়ন করতে চায় কমিশন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালা থেকে প্রবাসীদের ভোট দানের পদ্ধতি বের হয়ে আসবে বলে আশাবাদও জানান সিইসি। শিউলি রায়ের রিপোর্ট। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে আয়োজন করা হয় কর্মশালা। এতে পোস্টাল, অনলাইন ও প্রক্সি ভোটিং সিস্টেম পর্যালোচনা করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করতে চায় ইসি, এই জন্য কার্যকর পদ্ধতি খোঁজা হচ্ছে। In the Middle East, and we have many in Malaysia also. So please try to sort out one concrete option for us so that we can really practice this time in the upcoming election. তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে সম্ভব না হলেও পরীক্ষামূলকভাবে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে চায় কমিশন। And I hope this workshop will really deliver the desired output. And we will try to rely heavily on your contribution. You will be able to really deliver us something to try in the upcoming national election. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে বিভিন্ন দেশে বিদ্যমান পদ্ধতি পর্যালোচনার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। Many countries in the world have been able. শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ 11 জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মিরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ জলসীমা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় তারা। টেকনাফ কাউকখালী বোট মালিক সমিতি জানায়, আরও দুটি মাছ ধরার নৌকা নিখোঁজের খবর রয়েছে, তবে তাদের অপহরণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে টেকনাফের শাহপরীর দেব ইউপি সদস্য বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কয়েকটি নৌকাকে ধাওয়া করেছিল আরাকান আর্মি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পূর্ব বিরোধ ও সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় ঘটে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কয়েকটি গোষ্ঠীতে। এ সময় অন্তত 25টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হন 30 জন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদি নূর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়ায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারিকের গোষ্ঠীর লোকজন।
টেটা, বল্লম, রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় 3 ঘন্টা চলে সংঘর্ষ। স্থানীয়রা জানান, সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়লে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সর্দারবাড়ি ও হাজিবাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত 25টি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট সহ আগুন দেয়া হয়। এ সময় 30 জন আহত হন। এই দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেরা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে এবং এই ব্যাপকতাটা আমরা নিয়ন্ত্রণ করতে আমরা অনেক কষ্টসাধ্য হয়েছে। 3-4 ঘন্টা পর আমরা নিয়ন্ত্রণ নিচ্ছি। আমার পর আমি একা আসলাম যে আমি বইতাম, আমার আমার ফাল মাঝে একটা বাড়ি মারছে। এই বুকের মানুষ গাড়ি আমরা গাড়ি চুরি করে নিচে পরে গাড়ি লিয়ে জব রয়েছে, ওইসে পরে বাড়ি করে লুট করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে আটক করে। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। আজকে সকালে একই ঘটনার সূত্র ধরে আবার মারামারি সৃষ্টি হয়। তাৎক্ষণিক আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিয়ন্ত্রণ আছে। রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের শাহরুল নামের এক যুবকের সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় বারেকের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ নিয়ে উত্তেজনা চলায় সোমবার রাতে সংঘর্ষে জড়ায় চান্দার ও বারেকের লোকজন। আইন শৃঙ্খলা বাহিনী শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার ফের সংঘর্ষ বাধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।